ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গত 2 ক্লাস নিয়ে ব্যবহারিক রসায়নের উপর আলোচনা করেছি। আজকে আবার আমরা মূল ক্লাসে ফিরে আসছি। রসায়ন প্রথম পত্রের 2য় অধ্যায় আমরা পড়াচ্ছিলাম। সেই 2য় অধ্যায় যেখান থেকে শেষ করেছিলাম সেখানে তার পরবর্তী টপিকস নিয়ে আজ থেকে আবার আলোচনা। এরকম প্রতি মাসের 2টা ক্লাস আমরা করব প্র্যাকটিক্যালের উপর, আর বাদ বাকিগুলো আমরা করব থিওরি যে ক্লাসগুলো আমাদের আছে সেগুলোর উপরে। আচ্ছা দেখো, তেজস্ক্রিয়তা অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি যে বিষয়টা কি সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি, কিন্তু আসলে জানি না যে এটাকে তেজস্ক্রিয়তা বলে। যেমন ধরো, ডাক্তারের কাছে গেলে আমাদের বিভিন্ন পরীক্ষা দেয়, এক্স রে বলো, আলট্রাসোনোগ্রাম বলো, বিভিন্ন পরীক্ষা যে দেয়, এগুলো কিন্তু সাধারণত এই তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে করা হয়। যেমন দেখো, কিছু কিছু পদার্থ আছে যা থেকে আপনা আপনি রশ্মি অনবরত নির্গত হয়। এই রশ্মির বৈশিষ্ট্য সাধারণ আলোক রশ্মির চেয়ে ভিন্ন। যে রশ্মিগুলো সাধারণত এই বৈশিষ্ট্য বহন করে সেগুলো হচ্ছে সাধারণ যে রশ্মিগুলো আছে সেগুলো রশ্মির বৈশিষ্ট্যের চেয়ে আলাদা।
এসব রশ্মি কি কি করতে পারে দেখো, অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে চলাচল করতে পারে, অর্থাৎ যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না এরকম পদার্থের ভিতর দিয়ে চলাচল করতে পারে। যে গ্যাস বা বায়ুর মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করতে পারে, অর্থাৎ আয়ন আকারে ভেঙে ফেলতে পারে। অন্ধকারে রাখা ফটোগ্রাফির প্লেটের উপর দাগ ফেলতে পারে, আর যেখানে অন্ধকার ওই জায়গাটাতে অন্ধকার জায়গার উপরে দাগ ফেলতে পারে। যেমন এক্স রে করলে আমরা দেখতে পাই যে ওখানে একটা ছবি দেখা যায়, এবং আমাদের শরীরটা অস্বচ্ছ, আমরা বাইরে থেকে ভিতরের জিনিসগুলো দেখতে পারি না, আর ওখানে বেশ কিছু আয়ন গঠন হয় যেটাকে আমরা বলতেছি যে আয়ন করতে পারে। এই ধরনের বিশেষ গুণ বিশিষ্ট রশ্মিকে তেজস্ক্রিয় রশ্মি বলে। তাহলে এই গুণ যাদের থাকবে, দেখো উপরে 3টা গুণ যার থাকবে সেই রশ্মিকে আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। আর যেসব পদার্থ থেকে এসব রশ্মি বেরোয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলবো। আর তেজস্ক্রিয় পদার্থের এ ধরনের রশ্মি বিকিরণের বৈশিষ্ট্যকেই আমরা বলবো তেজস্ক্রিয়তা। তাহলে এই এতটুকু আলোচনা থেকে আমরা কি কি জানলাম দেখো, তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য কি সেটা আমরা জানলাম, তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে সেটা জানলাম, তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে সেটা জানলাম, এবং সবশেষে জানলাম যে তেজস্ক্রিয়তা। তাহলে দেখো এতটুকুর মধ্যে কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে, আসতে পারে যে তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য লিখো, অথবা বলতে পারে তেজস্ক্রিয় রশ্মি কাকে বলবো, অথবা তেজস্ক্রিয় পদার্থ কাকে বলবো, এবং সবশেষে তেজস্ক্রিয়তা কাকে বলবো। এই ধরনের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। এবার কোনগুলোকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলবো, অর্থাৎ কোন মৌলগুলো থেকে এরকম অনবরত বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয় সেগুলো সম্পর্কে জানবো। পর্যায় সারণের অন্তর্ভুক্ত শেষ দিকের মৌল, যেমন লেট 82 থেকে অর্থাৎ 82 থেকে পরবর্তী মৌলগুলো বিশেষভাবে রেডন থেকে শুরু করে অর্গানিজম পর্যন্ত, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস রেডন থেকে অর্গানিজম, অর্থাৎ 86 থেকে 118 মানে হচ্ছে 118 পর্যন্ত মৌল, তাদের যৌগসমূহ তেজস্ক্রিয়। এইখান থেকে যে যৌগগুলো বের করা হবে বা যে মৌলগুলো নিয়ে এই তেজস্ক্রিয় পদার্থ বলে। তেজস্ক্রিয়তা প্রধানত 2 ধরনের। তাহলে এই যে তেজস্ক্রিয়তা আমরা পেলাম, বিভিন্ন ধরনের যে রশ্মি নির্গত হয়, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক যেগুলো থেকে অনবরত প্রাকৃতিক ভাবেই রশ্মি নির্গত হয়, আর কৃত্রিম যেগুলো ল্যাবে তৈরি করা হয় সেগুলো হচ্ছে কৃত্রিম। এবার দেখো, এই তো বললো যে লেড থেকে শুরু করে মোটামুটি রেডন থেকে শুরু করে অর্গানিজম পর্যন্ত, এছাড়াও পারমাণবিক সংখ্যা কম, এগুলো তো বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, কিন্তু পারমাণবিক সংখ্যা কম এমন কিছু বিশেষ মৌলের আইসোটোপও তেজস্ক্রিয়তা দেখা যায়। তাহলে কোন ধরনের মৌল হবে? পারমাণবিক সংখ্যা কম কিন্তু যারা হচ্ছে পরস্পরের আইসোটোপ, এদেরকে আমরা আইসোটোপিক তেজস্ক্রিয়তা বলি। যেমন হচ্ছে তেজস্ক্রিয় কার্বন অর্থাৎ কার্বন 614। ম্যাম একজন জয়েন হইতে পারতেছে না। আচ্ছা দেখছি, কিন্তু তাকে তো এখানে শো করছে না। ওকে, আমি জয়েন করে দিয়েছি। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলবো? যেগুলো হচ্ছে উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, সেগুলোকে আমরা হচ্ছে তেজস্ক্রিয়তা পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল বলে থাকি। এছাড়াও যেগুলো হতে পারে যে পারমাণবিক সংখ্যা কম হবে কিন্তু সেগুলোকে হতে হবে আইসোটোপিক মৌল। সেগুলো যেমন হচ্ছে, সবাই এত পরে অ্যাডমিট হতে চায়। আচ্ছা,
তাহলে দেখো যে তেজস্ক্রিয় কার্বন, তেজস্ক্রিয় কোবাল্ট, এদের দেখো পারমাণবিক সংখ্যা কম, কিন্তু তারপরে এরা হচ্ছে তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এই রশ্মি হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে বিটা, আর একটা গামা। তাহলে তেজস্ক্রিয় পদার্থ থেকে যেগুলো রশ্মি নির্গত হয়, কি কি রশ্মি নির্গত হয়? একটা হচ্ছে আলফা, বিটা আর গামা। আলফা রশ্মি আমরা কাকে বলবো? এটাও পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে যে আলফা কণা কি বা আলফা রশ্মি কি। তাহলে আলফা রশ্মি হলো আলফা কণা তথা হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ দেখো হিলিয়াম 2 অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 আর পারমাণবিক ভর হচ্ছে 4। আলফা কণার চার্জ হচ্ছে +2 আর ভর হচ্ছে 4 একক, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর ছেদন ক্ষমতা কম, অর্থাৎ এটা ছেদ করে যেতে পারে তুলনামূলক অন্যান্য যে রশ্মি আছে সেগুলোর চেয়ে কম। আর বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার, অর্থাৎ ইলেকট্রন যে মাইনাস, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ মাইনাস আর ইলেকট্রন এখানে 0 দেখানো হচ্ছে, অর্থাৎ এই কণার চার্জ হচ্ছে -1 আর ভর হচ্ছে 0, অর্থাৎ 0 ভর বিশিষ্ট যে কণার চার্জ হচ্ছে -1 সেটাই হচ্ছে বিটা রশ্মি। এর ছেদন ক্ষমতা আলফা কণা অপেক্ষা বেশি, অর্থাৎ আলফা কণা থেকে বিটা কণার ছেদন ক্ষমতা বেশি, অর্থাৎ ছেদ করে যেতে পারে বেশি। গামা রশ্মি এই দুইটার চেয়ে আরো বেশি। গামা রশ্মি হচ্ছে রঞ্জন রশ্মির মতো এক ধরনের তড়িৎ চুম্বকীয় রশ্মি। এই রশ্মির কোনো চার্জ নেই, ভরও নেই, এর ছেদন ক্ষমতা খুব বেশি। অর্থাৎ এই যে গামা রশ্মি, রঙিন টিভি থেকে যে রশ্মি নির্গত হয় এটাও কিন্তু গামা রশ্মি। এটা কিন্তু আমাদের চোখের জন্য খুব ক্ষতিকর। এর জন্য রঙিন টিভি যখন কেউ দেখে বলা হয় যে অন্ধকার ঘরে যেন না দেখে, সেই ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, তাহলে ওই আলোটা ওই রশ্মিটাকে অ্যাবজর্ব করে নিয়ে যায়, আমাদের চোখে ইফেক্টটা কম পড়ে। তাহলে আলফা কণা, বিটা কণা এবং গামা কণায় এই তিনটা কণার মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কণা সব থেকে বেশি ছেদ করে যেতে পারে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে গামা রশ্মির ছেদন ক্ষমতা সব থেকে বেশি, এর চেয়ে কম হচ্ছে বিটা রশ্মি, আর সব থেকে কম হচ্ছে আলফা রশ্মি। এরপরে হচ্ছে এই যে তেজস্ক্রিয়তা দেখলাম, এটার সাথে নিউক্লিয়ার পরিবর্তন, অর্থাৎ নিউক্লিয়াসের যে পরিবর্তন হচ্ছে এটা এর সাথে কিভাবে রিলেটেড। এখানে বেশ কিছু কথাগুলো লেখা আছে, এগুলো তোমরা বই থেকে পড়ে দিবে। যেটা মূল কথা সেটা হচ্ছে যে যখন পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে তখন নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1.5 গুণ ছাড়িয়ে যায়। তোমরা মৌলগুলো যখন দেখো মৌলগুলোর অনেক শেষের দিকে যেগুলো, সেগুলো দেখবে পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকবে এদের পারমাণবিক ভর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ 1.5 গুণ ছাড়িয়ে যায়। তখন মৌলের নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায়, অর্থাৎ যখন নিউট্রন সংখ্যাটা বেড়ে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার চেয়ে বেশি বেড়ে যায় তখন এটা অস্থিতিশীল হয়ে যায়। যেমন দেখো লেড হচ্ছে 82 আর 206, কত বেশি হয়ে গেছে দেখো, তখন পরমাণুর মৌলসমূহ অস্থিতিশীল হয়। যখন এই পরমাণুর মৌলগুলো অস্থিতিশীল হয়ে পড়ে তখন মৌলের নিউক্লিয়াসের অবিরাম ভাঙ্গন ঘটে, অর্থাৎ এর ভিতরে এক ধরনের ভাঙ্গন সংঘটিত হয় এবং এই ভাঙ্গনের ফলে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরিত হয়। এই যে ভাঙ্গন শুরু হলো যখন পরমাণুগুলো অস্থিতিশীল হয়ে পড়লো, সেই ভাঙ্গনকে বলে তেজস্ক্রিয় বিভাজন বা নিউক্লিয়ার বিভাজন। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তেজস্ক্রিয় বিভাজন বা নিউক্লিয়ার বিভাজন কাকে বলে, এখান থেকে তোমাদের লিখতে হবে যে যখন মৌলগুলোর নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1.5 গুণ ছাড়িয়ে যায় তখন নিউক্লিয়াস গুলো অস্থিতিশীল হয়ে পড়ে। এই অস্থিতিশীল নিউক্লিয়াসের মধ্যে থেকে সর্বদাই বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মি নির্গত হওয়ার ফলে এক ধরনের ভাঙ্গন সংঘটিত হয়, সেই ভাঙ্গনকে আমরা নিউক্লিয়ার বিভাজন বা তেজস্ক্রিয় বিভাজন বলে থাকি। যখন এই ভাঙ্গন হয় তখন তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের নামই হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে এই যে যখন তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে তখন কিন্তু এটাকে আমরা তেজস্ক্রিয়তা বলে থাকি। এতে এক নিউক্লিয়াস ভেঙে অপর নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ এক মৌল থেকে সম্পূর্ণ ভিন্ন আলাদা মৌল গঠিত হয়। তাহলে দেখো এই তেজস্ক্রিয়তার বিভিন্ন রশ্মি বিকিরণের ফলে এক মৌল থেকে আরেকটা মৌলে পরিণত হয়। এটা হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে আলফা রশ্মির বিকিরণ আর একটা হচ্ছে বিটা রশ্মির বিকিরণ। এবার দেখো আলফা রশ্মি মানে আমরা আগে জেনে আসলাম যে হিলিয়াম,
অর্থাৎ হিলিয়াম 2 4 এবং এখানে দেখো হিলিয়াম এটাকে 4 শূন্য করতে গেলে এখানে 2 দেওয়া হয়। সুতরাং এই রশ্মি নির্গত হলে মৌলের নিউক্লিয়ার চার্জ 2 হ্রাস পেয়ে অপর একটি নতুন মৌল সৃষ্টি হবে যা পারমাণবিক সংখ্যার মূল মৌল থেকে 2 কম। যেমন দেখো এখানে রেডিয়াম 88 আর 226, এটা থেকে যখন আলফা রশ্মি বের হয়ে যাবে তখন দেখো এখানে যেহেতু হিলিয়ামের 2 পারমাণবিক সংখ্যা আর রেডিয়ামের হচ্ছে তোমার 88, তাহলে এখান থেকে 2 বের হয়ে যাওয়া মানে 86 হয়ে গেল। আর এখানে 226 থেকে 4 বের হয়ে গেল, তার মানে এটা 222 হলো। এইভাবে যখন আলফা রশ্মি নির্গত হয় দেখো রেডিয়াম থেকে আমরা রেডন পেয়ে গেলাম। এইভাবে তোমাদের বিভিন্ন মৌল দেওয়া থাকবে, সেই মৌল থেকে আলফা রশ্মি বিকিরণের ফলে পরবর্তী কি মৌল পরিণত হয় সেটা তোমাদেরকে বের করতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ম্যাম কারো কিছু জানার থাকলে বলো। মানে হিলিয়ামের তো সর্বোচ্চ 2+ থাকবে, তো মানে ওটা একবারে 2+ কিভাবে হয়? হিলিয়ামের চার্জ তো হচ্ছে তোমরা দেখে আসলে না যে নিউক্লিয়াসের চার্জ 2 হ্রাস পেয়ে যায়, অর্থাৎ এই যে এখানে পারমাণবিক সংখ্যা 2 আছে না, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে He2+ হয়ে যাবে সহজেই। তার রাষ্ট্রের কক্ষপথে কয়টা থাকে? 1s2 থাকে না, তাহলে সে দুইটা ইলেকট্রন প্রথমে একটা ধাপে একটা ইলেকট্রন, তারপরের ধাপে আরেকটা ইলেকট্রন ত্যাগ করে সে হিলিয়াম 2+ হয়ে যাবে, অর্থাৎ পরপর দুইটা ধাপে এটা সংঘটিত হয়। কিন্তু আমরা যখন দেখাবো তখন তার এই হিলিয়াম 2 4 কে দুইবার দুইটা ধাপে দেখাবো না, এই জন্য এখানে সর্বদা আমরা হিলিয়াম 2 4, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা 2 আর পারমাণবিক ভর হচ্ছে 4, এটা এখান থেকে বের হয়ে গেলে এই মৌলটা তৈরি হবে। আচ্ছা, এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে যে আলফা কণা কোনটি? কেউ বলতে পারবে যে এর মধ্যে কোনটা আলফা কণা? হিলিয়াম 2+। হিলিয়াম 2+, যেটা, এটা সহজেই প্রশ্নটা, এই প্রশ্নটা প্রায় দেখবে তোমাদের এমসিকিউ তে আসে। এখানে এটা আলোচনা রয়েছে তাই সহজেই তোমরা এটা বলতে পারলে, কিন্তু যখন এই আলোচনা থেকে সরে যাব অনেকেই বলতে পারবে না যে এটা হচ্ছে আলফা কণা কিনা। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আলফা রশ্মির বিকিরণ পরে আমরা জানবো হচ্ছে বিটা রশ্মির বিকিরণ। দেখো বিটা রশ্মি নির্গত হলে ইলেকট্রন কণা আমরা দেখে আসলাম যে ইলেকট্রন -1 আর ভর হচ্ছে 0। এইটা ম্যাম এখানে বিটা রশ্মির বিকিরণ দেখা যাচ্ছে না। কেন? আমি তো দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে ম্যাম। দেখা যাচ্ছে। এই যে বিটা রশ্মির বিকিরণ, তোমার ওখানে হয়তো একটু সমস্যা হচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো বিটা রশ্মি নির্গত হলে জুম করে আসছে এজন্য। আচ্ছা, তাহলে বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে একটি নতুন মৌল সৃষ্টি হয় যার পরমাণুর ক্রমাঙ্ক মূল মৌল থেকে 1 বেশি হয়। যেমন দেখো অ্যাক্টিনিয়াম থেকে বিটা রশ্মি বিকিরিত হয়ে থোরিয়াম মৌলে পরিণত হলো। এটা কি হবে দেখো, যে যেহেতু ভর সংখ্যা 0 আর ইলেকট্রন -1, আমরা জানি কেমিস্ট্রিতে যখন মাইনাস থাকবে তখন সেটাকে আমরা বলি যে 1 বেশি রয়েছে, অর্থাৎ 1 যুক্ত করতে হবে, আর যখন প্লাস থাকবে তখন একটা প্লাস থাকলে 1 বিয়োগ করতে হবে। শুধুমাত্র রসায়নে আমাদের এই ব্যতিক্রম, যে প্লাস থাকলে বিয়োগ করতে হয়, মাইনাস থাকলে যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো এখানে অ্যাক্টিনিয়াম 89 আর 232 থেকে যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, বিটা রশ্মি নির্গত করবে, তখন দেখো অ্যাক্টিনিয়ামের পরবর্তী মৌল হচ্ছে থোরিয়াম। থোরিয়াম হচ্ছে দেখো এতে 89 আর এখানে হচ্ছে -1, তার মানে 1 যুক্ত করতে হবে, তাহলে 90 হলো। আর এখানে যেহেতু ভর সংখ্যা 0, তার মানে এইটার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এবার এখানে দেখো একটি কাজ দেওয়া রয়েছে, এখানে এটা কি হবে কেউ বলতে পারবেন? ম্যাম দেখা যাচ্ছে। কি হবে? 2 হবে ম্যাম। 2 হবে। খ হবে। আচ্ছা, ঠিক আছে, মিস বলো বলো। বিকিরিত মানে কি? বিকিরিত মানে ওখান থেকে বিকিরণ করে বের হয়ে যায়। বিকিরণ আমরা শিখেছি না, যখন ইলেকট্রন শোষণ করে তখন হচ্ছে কোথা থেকে কোথায় যায়, প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন ইলেকট্রন শক্তি বিকিরণ করে, এইটাকে বিকিরণ, মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে
হতে গেলে তাদের শক্তি কিছুটা চেঞ্জ হয়, কখন শোষণ করছে আর কখন বিকিরণ করছে। অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয়তে গেলে শোষণ করবে, দ্বিতীয় থেকে প্রথমে ফিরে আসলে বিকিরণ করবে, অর্থাৎ একটা রশ্মি বিকিরিত হয়ে বের হয়ে যাওয়া। আচ্ছা, এবার এখানে বেশ কিছু সমস্যা রয়েছে, এগুলো আমি পরে তোমাদের সাথে এইচডব্লিউ দিব, দেওয়ার পরে যদি তোমরা না পারো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। হ্যাঁ বলো, কেউ কিছু ম্যাম বলছো? তুমি সবসময় কি জি ম্যাম বলো। সবসময় কি রশ্মি বিকিরিত হয়ে থোরিয়াম মলে পরিণত হয়? না, থোরিয়াম কেন হবে? এখানে হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে থোরিয়াম হয়েছে, এখানে মৌল যদি আলাদা হয় তখন পরবর্তী মৌল কোনটা সেটা হবে। ওকে মিস, এই যে এইখানে যে এমসিকিউটা আছে এটার হ্যাঁ মধ্যে থোরিয়ামই কেন হলো? দেখো, তুমি এখানে 92 থেকে 2 বাদ, এখানে দেখো -2, এখানে হিলিয়াম দেওয়া না, আলফা কোটা ডিসচার্জ হয়ে গেছে না, বের হয়ে গেছে না, তাহলে জি 92 মিস। থেকে 2 বাদ দিলে কত হবে? 90 হবে না? তো এইখানে পুরো জি মিস। 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তো থোরিয়াম। ও ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে ম্যাম। এখানে যদি অন্য থাকতো তাহলে অন্য মৌল হতো। ওকে, জি আচ্ছা মিস, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এগুলো ভালো করে মিস বুঝতে হবে। হ্যাঁ বলো। মিস আপনি যে বললেন এইচডব্লিউ দিবেন, আপনি কি আহসানুল কবির স্যারের হ্যাঁ নতুন হ্যাঁ, বই নাকি পুরানো বই থেকে নতুন বই, পড়াচ্ছেন? আমি এখন নতুন বই, গত ক্লাস থেকে আমি নতুন বই দেখেই পড়াচ্ছি। ঠিক আছে, এগুলো মিস নতুন বই। পুরানো বইয়ে তো এগুলো নেই, তাহলে পুরাতন, এইচডব্লিউটা কি? এই তোমরা হচ্ছে নেটে সার্চ দিলেই অনেক কিছু পেয়ে যাবে, এখন তো সবার কাছে সবকিছু হাতের নাগালে চলে আসছে, তাই না? তুমি যে জিনিসটা নিজে বুঝবো না, পারো না, ওইটা তুমি নেটে সার্চ দিবা, যেমন তুমি এখানে যদি বিটা রশ্মির বিকিরণ লিখে সার্চ দাও, দেখবা ব্যাপক আকারে চলে আসবে। তুমি ওখান থেকে তোমার যে যে জিনিসগুলো প্রয়োজন, না হলে তোমাকে যদি আমি এইচডব্লিউ যে থোরিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হচ্ছে, মিস আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ তোমরা সবাই শুনতে পাচ্ছ না? জি মিস। মিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে তোমরা শোনা যাচ্ছে কিন্তু একটু আস্তে শোনা যায় ম্যাডাম, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটু জোরে বলতেছি। আচ্ছা, এরকম তোমরা যে কোনো জিনিস যদি বইয়ে না থাকে, কারো কাছে পুরাতন বই থাকে, নতুন বইয়ে যেহেতু এটা সংযোজন করা হয়েছে, তারা নেটে সার্চ দিলে পেয়ে যাবে। হ্যাঁ, গুগলে যে সার্চ দিবে যে থোরিয়াম থেকে আলফা রশ্মি বিকিরিত হলে কি উৎপন্ন হয়, দেখবে তুমি সুন্দরভাবে পেয়ে যাবে। অতএব এগুলো বইয়ে ওকে। না থাকলে তোমরা নিজেরা পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়ার বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। কোনো উচ্চ শক্তি সম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুত গতিতে অপর কোনো নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। ভালো করে খেয়াল করো, কোনো উচ্চ শক্তি সম্পন্ন কণা বা কি হতে পারে, ক্ষুদ্র নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াসের আকৃতি ছোট, দ্রুত গতিতে অপর কোনো নিউক্লিয়াসকে আঘাত করলে, অর্থাৎ ওইটাকে যদি যে টাচ করে বা আঘাত করে, তখন সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এখানে দেখো হিলিয়াম 24, এটা হচ্ছে খুবই উচ্চ শক্তি সম্পন্ন কণা, আলফা কণা যেহেতু, তাহলে ক্ষুদ্র নিউক্লিয়াস, অর্থাৎ দেখো এর নিউক্লিয়াসের আকৃতি কিন্তু খুব ছোট, হাইড্রোজেনের পরে হিলিয়াম। এটা যদি এই যে নাইট্রোজেন 714, অর্থাৎ নাইট্রোজেন 7 পারমাণবিক সংখ্যা, 14 হচ্ছে পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে আঘাত করে, তখন এখান থেকে কি হবে দেখো, যে একটা হাইড্রোজেন 11, এটাকে কি বলে কেউ বলো তো? হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ, হাইড্রোজেন 11 হলে তাকে কি বলে? মিস প্রোটিয়াম। প্রোটিয়াম বলে। আচ্ছা, এই প্রোটিয়াম বের হয়ে যাওয়ার পরে প্রথমে আমরা প্রোটিয়ামকে বের করে দিলাম, দিলে দেখো এখানে 7 আর এখানে 2, তাহলে 7 2 9 হয়, সেখান থেকে একটা বের হয়ে গেল। তাহলে 8 যুক্ত মৌল কোনটি? 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে অক্সিজেন। আর এখানে দেখো 14 আর 4, 14 আর 4 হচ্ছে 18, এখান থেকে একটা চলে গেল প্রোটিয়ামে, তাহলে আরো 17টা থাকলো, অর্থাৎ অক্সিজেন 817, এটা হচ্ছে অক্সিজেনের একটি আইসোটোপ। অক্সিজেনের বেশ কিছু আইসোটোপ রয়েছে, তার মধ্যে এটি একটি। তাহলে দেখো যে এখানে এই ক্ষুদ্র নিউক্লিয়াস অপর একটা মৌলকে যখন আঘাত করলো, তখন দেখো সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট আরেকটা মৌলে পরিণত হলো। এইটাকেই আমরা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া। কিন্তু ম্যাম ওই যে হাইড্রোজেনটা মুক্ত হলো কেন? বুঝিনি।
মানে যে হাইড্রোজেন আবার আলাদা একটা তৈরি হয়েছে কেন, ওটা একসাথে আলাদা তো হয় না কেন? এরকম তো তৈরি হবে, কারণ হিলিয়ামের সাথে যখন অন্যান্য মৌল যখন বিক্রিয়া করবে, হয় প্রোটিয়াম, না হলে ডিউটেরিয়াম, না হলে ট্রিটিয়াম, এমনকি হতে পারে অন্য একটা মৌল পরিণত হতে পারে। এবার এখানে দেখো 7 আর 2 9, 9 বিশিষ্ট তো কোনো আমার আইসোটোপ নেই। এই জন্য তোমাদেরকে আইসোটোপটা আগে জানতে হবে যে কোন কোন মৌলের আইসোটোপ আছে। ঠিক আছে, আইসোটোপ যখন আমি পড়িয়েছিলাম যে আইসোটোপ কাকে বলে, যাদের পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, এরকম যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো জানতে হবে তোমাকে। এবার 9 বিশিষ্ট মৌলের তো আইসোটোপ নেই, তাহলে 9 তো আমরা লিখতে পারবো না, কিন্তু এর কাছাকাছি কে আছে, 8 আছে, কিন্তু 8 দিলে আমার একটা বেশি অবশিষ্ট থাকে, এই জন্য তখন আমাকে হাইড্রোজেনের আইসোটোপ এটা প্রোটিয়াম, দুইটাই আইসোটোপ হতে হবে এরকম মৌল। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে যে নিউক্লিয়ার বিক্রিয়া দেখলাম, সেই নিউক্লিয়ার বিক্রিয়া আমাদের অলরেডি অনেক সময় চলে গেছে, আর 16 মিনিট আছে, 16 মিনিট হয়তো পুরো পাবো না, এই জন্য একটু আলোচনাটা আমাকে করতে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে শেষের দিকে যে করো। আচ্ছা, নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমুটেশন, 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বা ফিউশন। নাম দেখে ভালো করে খেয়াল করো, নিউক্লিয়ার সংযোজন অর্থাৎ যুক্ত হয়ে হবে কি ফিউশন বলে এটাকে, আর নিউক্লিয়ার যখন বিভাজন হবে, ভেঙে যাবে, তখন সেটা হবে ফিশন। অনেকে এটা গুলিয়ে ফেলো, ফিউশন আর ফিশন এটা কিন্তু দুই ধরনের রাসায়নিক নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে প্রথমে ছিল দেখো নিউক্লিয়ার ট্রান্সপোর্টেশন বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো নিউক্লিয়াসকে উচ্চ গতিশীল কণা দ্বারা আঘাত করলে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে নতুন মৌলে পরিণত হয়। এবার এই যে এখানে দেখো অ্যালুমিনিয়াম 13 আর 27, এখান থেকে যখন হিলিয়াম 24 এর সাথে যখন আঘাত করা হচ্ছে, তখন দেখো ফসফরাস 15 আর 30। আমরা অ্যাকচুয়ালি জানি কি ফসফরাসের পারমাণবিক ভর কত, 31 জানি, কিন্তু এর একটা আইসোটোপ হচ্ছে ফসফরাস 30। তাহলে এখান থেকে দেখো 13 আর 2 15, তাহলে 15 হয়ে গেল, ফসফরাস যেহেতু একটা আইসোটোপ তাহলে এটা 15 হয়ে গেল, এই জন্য আমার নিউট্রন কণা উৎপন্ন হয়েছে। আর আমরা জানি নিউট্রন কণার হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটা, এটা 0। এই জন্য দেখো এখানে দেখো 13 আর 2 15, 15 হয়ে গেছে, এই জন্য আমরা নিউট্রন কণা উৎপন্ন করলাম। যখন কোনো অবশিষ্ট থাকবে না তখন নিউট্রন কণা উৎপন্ন হবে। আর এখানে দেখো 27 আর 4, তাহলে 27 আর 4 হয় হচ্ছে 31, কিন্তু ফসফরাস 30 হচ্ছে একটি আইসোটোপ, তাহলে আরো এক অবশিষ্ট থাকে, আর নিউট্রনের ভর হচ্ছে +1, যেটা আমরা সবাই জানি। সেম ভাবে দেখো নাইট্রোজেন 7, আর এটা থেকে যেটা আমরা আগে আলোচনা করে আসলাম, এটা হচ্ছে নিউক্লিয়ার ট্রান্সমুটেশন বিক্রিয়া। এরপরে যখন এই নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে আরো যে দুটি ভাগ রয়েছে, একটা ফিউশন। ফিউশন হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় উচ্চ শক্তির প্রভাবে দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে, যেহেতু এর আরেকটা নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন মানে আমরা জানি হচ্ছে যুক্ত হওয়া। তাহলে এই যে দুইটা মৌল বা দুইটা আইসোটোপ পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন বিপুল পরিমাণ শক্তি বিস্ফোরণ সহ নির্গত হয়, তখন সেটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলি। যেমন দেখো এখানে হাইড্রোজেন 1 2, এটাকে কি বলে, বলো বলো কেউ। হ্যাঁ, ডিউটেরিয়াম। তারপর একটা ট্রিটিয়াম। ট্রিটিয়াম। তাহলে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম যুক্ত হয়ে দেখো এখানে 1 1 2, তার মানে এখানে হিলিয়াম 24 উৎপন্ন হলো। যেহেতু এখানে আর কোনো পারমাণবিক সংখ্যা অবশিষ্ট থাকে না, কিন্তু এখানে 3 2 5। হ্যাঁ বলো। মিস আমার আর কি বাসায় কারেন্ট ছিল না, তো তাই একটু লেট হইলো জয়েন করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে হিলিয়াম 24 হলো, এখানে দেখো 3 2 5 আছে, কিন্তু এখানে 4 হলো হিলিয়ামের, এই জন্য একটা নিউট্রন কণা উৎপন্ন হলো। সাথে দেখো বিপুল শক্তি অর্থাৎ প্রচুর পরিমাণে শক্তি নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া বা ফিউশন বিক্রিয়া উৎপন্ন হয়। সেম ভাবে যদি দুইটা ট্রিটিয়াম মৌল যুক্ত হয়, সেম ভাবে দেখো এখানে হিলিয়াম 24 আর এখানে দুইটা নিউট্রন কণা উৎপন্ন হয়েছে, তার মানে দেখো এখানে 1 1 2 হয়ে গেল, এটার মান 0 ঠিক আছে, কিন্তু এখানে 3 আর 3 যোগ করলে 6 হয়, এখানে 4 হয়েছে, এই জন্য এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স করা হয়েছে। এবার 2 এর সাথে 0 যোগ করলে তো গুণ করলে তো 0 হয়ে যাবে, কিন্তু এটার সাথে এটা গুণ করলে 2 হবে, অর্থাৎ নিউট্রন কণা হবে হচ্ছে 2 মোল পরিমাণে।
ম্যাডাম তাহলে কি এখানে হাইড্রোজেন 2টা যোগ করলে হিলিয়ামই হবে সব সময়? এরকম যেগুলো যুক্ত করার বিক্রিয়া সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিলিয়াম হবে। তবে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সাথে একদিন আলোচনা করব, যেগুলো বড় যুক্ত হয়, হ্যাঁ, বড় মৌলের হয়। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, এবার দেখো নিউক্লিয়ার বিভাজন বা ফিশন বিক্রিয়া, ওইটা গেল হচ্ছে ফিউশন, আর এটা হচ্ছে ফিশন, অর্থাৎ এটাতে ভেঙে যাবে। যে নিউক্লিয়ার বিক্রিয়ায় দ্রুত গতিশীল ও উচ্চ শক্তি সম্পন্ন কোনো কণার আঘাতে একটি বৃহদাকার নিউক্লিয়াসকে ভেঙে একাধিক কাছাকাছি ভরের ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়। শর্তই কিন্তু রয়েছে, দেখো, ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়, মানে ছোট ছোট, বড়টা ভেঙে ছোট ছোট হবে, এটাকে নিউক্লিয়ার ফিশন বলে। এই বিক্রিয়া ঘটানোর জন্য দুইটা শর্ত প্রয়োজন, এই শর্তটা তোমরা মুখস্থ করবে। একটা হচ্ছে বৃহদাকার নিউক্লিয়াসের একটি নির্দিষ্ট ন্যূনতম ভর উপস্থিত থাকতে হবে, আর বিক্রিয়া ঘটাতে অবশ্যই নিউট্রন কণা দ্বারা আঘাত করতে হবে। এই দুইটা হচ্ছে শর্ত। তাহলে দেখো ইউরেনিয়াম 235, এইটাকে যখন নিউট্রন কণা দ্বারা আঘাত করা হলো তখন তৈরি হবে প্রথমেই একটা নিষ্ক্রিয় গ্যাস তৈরি হবে। এবার দেখো এইখানে এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার একটা মানে গুরুত্বপূর্ণ উদাহরণ। এটা তোমরা জেনে রাখবে, তোমরা মুখস্থই করবে এই বিক্রিয়াটা, যে ইউরেনিয়াম থেকে তৈরি হয় হচ্ছে ক্রিপ্টন আর হচ্ছে বেরিয়াম। এই দুইটা তোমাদের জানতে হবে যে এখান থেকে ক্রিপ্টন আর বেরিয়াম তৈরি হয়। এবার দেখো ক্রিপ্টনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 36 আর বেরিয়ামের হচ্ছে 56। তাহলে 36 আর 56 যোগ করলে 92 হয়ে গেল। কিন্তু ইউরেনিয়াম 235 আর এখানে 1, তার মানে 236। এবার ক্রিপ্টনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 92 আর বেরিয়ামের হচ্ছে 141। তাহলে এই দুইটা যোগ করলে যেটা হয় তা এখান থেকে 3 কম হয়, 236 থেকে 3 কম হয়, এর জন্য এখানে 3টা নিউট্রন কণা বের হয়ে গেছে, প্লাস হচ্ছে বিপুল পরিমাণে শক্তি। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবার এই যে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন দুইটা আমরা জানলাম, এই দুইটা বিক্রিয়ার পার্থক্য প্রায় পরীক্ষায় আসে। তোমরা এই দুইটা পার্থক্য এখান থেকে ভালোভাবে পড়ে নেবে। যখন যেভাবে প্রশ্ন চাইবে, যদি 2 মার্কসের জন্য হয় তাহলে 2টা বা 3টা পার্থক্য দিবে, যদি বেশি মার্কসের হয় 3 বা 4-এর হয় তাহলে তোমরা এই 6টা বিক্রিয়া নিয়ে পার্থক্য নিয়ে আলোচনা করবে। তাহলে প্রথমে দেখো ফিশন বিক্রিয়া একটি অতি বৃহৎ নিউক্লিয়াস দুটি প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়। এই পার্থক্যগুলো তোমাদের বইয়ে দেওয়া নেই, আমি এটা অন্য রাইটারের বই থেকে সংযোজন করেছি, অনেক আগের বই থেকে। তোমরা এটা ভালোভাবে পড়ে নিবে যে ফিশন বিক্রিয়া কি হবে, অতি বৃহৎ নিউক্লিয়াস দুটি প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হবে। আর ফিউশন বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হবে। যেহেতু নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে আমার ভেঙে যাওয়া, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যুক্ত হওয়া। তাহলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হলো চেইন বা শিকল বিক্রিয়া, যা অনবরত চলতে থাকে। এবং নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু সহজে থামানো যায় না, এগুলো একবার চলতে শুরু করলে চলতেই থাকে, এই জন্য এটা খোলা অবস্থায় করা যায় না, এটা নিউক্লিয়ার চুল্লিতে করতে হয়। আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া চেইন বিক্রিয়া নয়, অর্থাৎ এটাকে থামানো যায়। বৃহৎ নিউক্লিয়াসকে নিউট্রন কণা দ্বারা আঘাত করে বিক্রিয়ার সূচনা ঘটানো হয়, যে উদাহরণটা আমরা এখনই আলোচনা করে আসলাম, এটাও আমরা উদাহরণটা আগে আলোচনা করে আসছি। আরেকটা হচ্ছে ফিশন বিক্রিয়ায় বিপুল তাপ শক্তি নির্গত হয়, অর্থাৎ যেহেতু এখানে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় তাই বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। আর ফিশন বিক্রিয়ার তুলনায় নিউক্লিয়ার ফিউশনে অনেক বেশি তাপ শক্তি নির্গত হয়, অর্থাৎ এখান থেকে বেশি তাপ শক্তি নির্গত হয়। পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়াকে নিয়ন্ত্রিত করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব। আমরা এখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, আর এটাতে সেটা সম্ভব না, যেহেতু নিয়ন্ত্রণ করাটাই অসম্ভব। প্রচুর নিউক্লিয় বর্জ্য পদার্থ অবশেষ থাকে, আর এটাতে হচ্ছে কোনো নিউক্লিয় বর্জ্য পদার্থ অবশেষ থাকে না। এটা হচ্ছে পার্থক্য, এটাতে তেমন কিছু বোঝানোর নেই, তাই জাস্ট একবার আলোচনা করে দিলাম, তোমরা এটা করে নিবে। আচ্ছা, ম্যাম, রোকসানা, নিউক্লিয় বর্জ্য পদার্থ কি? বর্জ্য পদার্থ বলতে বোঝায় যে এখান থেকে যখন কোনো অপদ্রব্য, যেটা আমাদের প্রয়োজন না, সেটা যদি তৈরি হয় সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, এবার দেখো রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য।
এই যে আমরা এতক্ষণ ধরে তেজস্ক্রিয়তা এবং এটার সাথে সাথে নিউক্লিয় বিক্রিয়া আলোচনা করলাম, আর আমরা আগে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ক্লাস 9-10 থেকে জেনে এসেছি। এবার এই দুইটি বিক্রিয়ার মধ্যে পার্থক্য প্রায় পরীক্ষায় আসে। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় যোজ্যতা ইলেকট্রন সমূহের পরিবর্তন ঘটে, অর্থাৎ যোজনী পরিবর্তন হয়, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, অর্থাৎ এক পরমাণু বিশিষ্ট মৌল আরেক পরমাণু বিশিষ্ট মৌলে পরিণত হয়। রাসায়নিক বিক্রিয়া নতুন মৌল সৃষ্টি হয় না, শুধু পরমাণু স্থানান্তর ঘটে। এখানে কোনো আলাদা মৌলের কিন্তু সৃষ্টি হয় না। দেখো, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন করেছে, কিন্তু এদিকে যা যা মৌল ছিল এদিকে সেই মৌল রয়েছে। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া দেখো সম্পূর্ণ আলাদা মৌল তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়া শক্তির পরিবর্তনের পরিমাণ তুলনামূলক কম। এখানে শক্তি উৎপন্ন খুবই কম হলেও খুব কম হয়, কিন্তু এখানে অনেক বেশি হয় নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকালে মৌলের প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু আমরা এখানে দেখেছি যে প্রোটন সংখ্যা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া তুমি কাঁচ পাত্রে, যেমন টেস্ট টিউবে বলো, বিকারে বলো, বিভিন্ন কিছু তুমি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে পারবে, কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়া ঘটাতে গেলে অবশ্যই আমাকে নিউক্লিয় চুল্লি ব্যবহার করতে হবে। কেননা এই বিক্রিয়াগুলো থেকে যেহেতু ব্যাপক পরিমাণে শক্তি নির্গত হয়, এটা বিস্ফোরণ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য নিউক্লিয়ার চুল্লিতে এই বিক্রিয়াগুলো করা হয়। এই হচ্ছে আজকের আলোচনা। এবার আমি তোমাদেরকে দুটি HW দিব। HW গুলো তোমরা একটু লেখো, দুটি না 5টি, খুব তাড়াতাড়ি লিখবে, সময় খুব কম। 1 নাম্বার লেখো, থোরিয়াম থেকে হিলিয়াম রশ্মি বিকিরিত হলে কি উৎপন্ন হয়? তাড়াতাড়ি লিখবে। থোরিয়াম থেকে হিলিয়াম রশ্মি বিকিরিত হলে কি উৎপন্ন হয়? 2 নাম্বার হচ্ছে, রেডিয়াম থেকে বিটা রশ্মির বিকিরণ ঘটলে কি উৎপন্ন হয়? 2 নাম্বার হচ্ছে, রেডিয়াম থেকে বিটা রশ্মির বিকিরণ ঘটলে কি উৎপন্ন হয়? আচ্ছা আনিশা, তুমি কিন্তু আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে, হ্যাঁ 2 নাম্বার হচ্ছে, রেডিয়াম থেকে বিটা রশ্মির বিকিরণ ঘটলে কি উৎপন্ন হয়? 3 নাম্বার মিস 1 নাম্বারটা আবার বললেন। হ্যাঁ, থোরিয়াম থেকে হিলিয়াম রশ্মি বিকিরিত হলে কি উৎপন্ন হয়? 2 হচ্ছে, রেডিয়াম থেকে বিটা রশ্মির বিকিরণ হলে কি উৎপন্ন হয়? 3 হচ্ছে, আলফা কণা কি? 3 হচ্ছে, আলফা কণা কি? আচ্ছা, 4 আর 5 এই দুইটা তো না লিখে দিলে তোমরা বুঝতে পারবে, লিখতে পারবে? 4 হচ্ছে, হ্যাঁ আমি বলছি 4টা, আর্গন 1840, মানে হচ্ছে 18 হচ্ছে পারমাণবিক সংখ্যা আর 40 হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে নিউটন 01। আমি 01 বলছি, তার মানে 0 হচ্ছে নিচে, 1 হচ্ছে উপরে। এটার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় পটাশিয়াম 1941 প্লাস হচ্ছে হোয়াট, মানে এই হোয়াটটা কি? একবার বলেন। আচ্ছা দাঁড়াও, আচ্ছা তোমরা কিছু দেখতে পাচ্ছ? জি মিস। মিস দেখা যাচ্ছে না। মিস একো হচ্ছে।
এই দুইটা মৌল তোমরা হচ্ছে দেখবে। হ্যাঁ,